বন্ধুরা, যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই কাফির দ্য স্প্লিট গেট অর্থাৎ কাফির পার্ট 2 নিয়ে হাজির হব। এই সিনেমাটি 2026 সালে রিলিজ হয়েছে এবং এটি পার্ট 1 এর ডিরেক্ট সিকুয়েল, অর্থাৎ সিনেমার গল্প এখান থেকে 8 বছর এগিয়ে যায়। তাই আপনারা যদি কাফির পার্ট 1 না দেখে থাকেন তবে এখনই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এটি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। সিনেমার শুরুতেই 8 বছরের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে স্ত্রীকে একটি গর্ত খুঁড়তে দেখা যায়। সেই গর্তের ভিতর সে একটি সাপের মুখের আকৃতির তাবিজের চোখ উপড়ে নিয়ে তা পুঁতে দেয়। এরপর নিজের হাতে ক্ষত সৃষ্টি করে সেখান থেকে রক্ত ঢেলে বলতে থাকে যে এই তাবিজ যেন তার পরিবারকে সমস্ত ধরনের অশুভ বা এভিল শক্তি থেকে রক্ষা করে এবং তাদের ওপরে যেন কৃপা দৃষ্টি বজায় রাখে। ঘরের ভেতরে দেখা যায় অ্যান্ডি তার বোন ডিনাকে আইন অর্থাৎ ল পড়ার কারণে সবসময় গম্ভীর থাকার জন্য খ্যাপাতে থাকে। সে ঠাট্টা করে বলে যে এই কারণেই হয়তো ডিনা এখনো সিঙ্গেল। অ্যান্ডির স্ত্রী রিনাও তাদের এই মজায় সামিল হয়। এখানে স্পষ্ট বোঝা যায় যে তাদের পারিবারিক সম্পর্ক কতটা মধুর ছিল। অ্যান্ডি তখন ডিনাকে একটি বয়ফ্রেন্ড খোঁজার পরামর্শ দেয় এবং তাকে ল ফার্মে ইন্টার্নশিপ করার বদলে তাদের মৃত বাবা হার্মানের আখ চাষের ব্যবসা দেখাশোনার সাহায্য করতে বলে। ডিনা জানায় আখের ব্যবসা সামলালে তার আইন পড়ার সমস্ত পরিশ্রম বৃথা চলে যাবে, তাই সে পড়াশোনায় চালিয়ে যেতে চায়। বাবার ব্যবসা দেখার জন্য তো অ্যান্ডি আছেই। এদিকে রানী আড়ালে জানায় যে অ্যান্ডি আসলে তার বোনকে নিজের থেকে দূরে পাঠাতে চায় না। এমন সময় স্ত্রী ঘরে প্রবেশ করে এবং দরজায় ঝুলানো একটি তাবিজ পরীক্ষা করে। সে তাবিজের উপরের কালো গোল দাগগুলো গুনে বলে যে এটি 5 নম্বর, অর্থাৎ এটি বিজোড় সংখ্যা। রানী এর কারণ জানতে চাইলে ডিনা তাকে বুঝিয়ে বলে যে তাদের মা স্ত্রীর বিশ্বাস অনুযায়ী যদি এই পুটলির ওপরের দাগগুলো জোড় সংখ্যা অর্থাৎ যেমন 6 হয়ে যায় তবে পরিবারের ওপরে কোনো বড় বিপদ নেমে আসতে পারে। এরপর স্ত্রী ডিনাকে কাজ বন্ধ করে সকালের খাবার খেতে বলে। নাস্তার টেবিলে অ্যান্ডি তার মায়ের হাতের ক্ষতচিহ্ন দেখে বলে যে বাবা হারমান মারা যাওয়ার পর 8 বছর কেটে গেছে, তবুও মা কেন প্রতিদিন এই সুরক্ষামূলক আচার অনুষ্ঠান করে চলেছেন। স্ত্রী উত্তরে জানায় সে এইসব কেবল পরিবারের নিরাপত্তার জন্য করে, কারণ সে আর কাউকে হারাতে চায় না। 8 বছর আগে যা ঘটেছিল তা অত্যন্ত ভয়াবহ ছিল এবং তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। এরপর স্ত্রী রানীর দিকে তাকিয়ে বলে যে আজকাল তার ওজন বেশ বাড়ছে। সে জিজ্ঞেস করে রানী কি গর্ভবতী কিনা। অ্যান্ডি মজা করে উড়িয়ে দিয়ে বলে যে রানী ইদানিং খুব বেশি জাঙ্ক ফুড খাচ্ছে, তাই ওজন বেড়ে যাচ্ছে। প্রেগনেন্সির মতো কোনো ব্যাপার নেই। তবে রানীর মুখে কিছুটা চিন্তার রেখা দেখা যায়। স্ত্রী তাদের সতর্ক করে বলে যে এখন যেন তারা একদমই বাচ্চার পরিকল্পনা না করে। অ্যান্ডি অবাক হয়ে এর কারণ জানতে চাইলে স্ত্রী চুপ করে থাকে, যেন সে বড় কোনো রহস্য লুকিয়ে রাখছে। নাস্তা শেষ করে অ্যান্ডি ও ডিনা কাজে বেরিয়ে যায়। যাওয়ার সময় স্ত্রী রানীর পেটের দিকে তাকিয়ে থাকে, কারণ রানীর পেট সামান্য বের হওয়া ছিল। রানী অস্বস্তিতে পড়ে ভেতরে চলে যায়। পরের দৃশ্যে আখের ক্ষেতে স্যানো নামের এক কর্মী অ্যান্ডিকে জানায় যে তারা ক্ষেতের ক্ষতিকারক বুনো ঘাস ধ্বংস করতে সক্ষম হয়েছে, কারণ গতবার আখের ক্ষেতের কোয়ালিটি 5% কমে গিয়েছিল, যা বেশ উদ্বেগজনক ছিল। অন্যদিকে স্ত্রী একজন নতুন সামান অর্থাৎ তান্ত্রিকের শরণাপন্ন হয়, যিনি তার গুরুও বটে। তার নাম কি রোজো। রোজো তাকে আশ্বস্ত করেন যে তাদের সুরক্ষামূলক তাবিজ যদি সঠিকভাবে রাখা হয় তবে কোনো এভিল স্পিরিট ঘরে প্রবেশ করতে পারবে না। স্ত্রী জানায় যে এখনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তাও সে এক অদ্ভুত অস্থিরতা ও ভয় অনুভব করছে। রোজো বলেন মনের ভয় সাধারণত বাহিরে থেকে আসে না, বরং তা আমাদের ভেতর থেকেই জন্ম নেয়। স্পষ্টতই স্ত্রী কোনো গোপন কথা লুকিয়ে যাচ্ছিল, যা তাকে ক্রমাগত তাড়া করে বেড়াচ্ছিল। এরপর কি রোজো একটি আয়নার উপরে পানি ঢেলে মন্ত্র জপ করতে শুরু করেন। হঠাৎ করে সেই পানি ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠতে থাকে। তা দেখে তিনি স্ত্রীকে জিজ্ঞেস করেন সে কি আসলেই নিশ্চিত যে অতীতে ঘটে যাওয়া সমস্ত এভিল ঘটনা পুরোপুরি শেষ হয়ে গেছে। ঠিক তখনই অ্যান্ডির আখের ক্ষেতে আচমকা আগুন লেগে যায়। এদিকে ঘরের ভেতর স্ত্রীর বাবা মায়ের ছবি সহ ফটো ফ্রেমটি দেওয়াল থেকে নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। স্ত্রী ঘরে ফিরে ভাঙা ফ্রেমটি দেখে আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ তার মা বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করতে ব্যর্থ হয়। অ্যান্ডি তখন মাকে বোঝায় যে হয়তো দাদু দিদার ল্যান্ডলাইনটি খারাপ হয়ে গেছে বা তারা বাহিরে গেছেন। সে মাকে এসব কুসংস্কার নিয়ে চিন্তা না করে খাবার দাবার খাওয়ার অনুরোধ করেন, কিন্তু স্ত্রীর মন বলছিল যে তার বাবা মায়ের সাথে খারাপ কিছু ঘটেছে।
অ্যান্ডি তখন বলে যে একটি ফ্রেম পড়ে যাওয়া মানে কোনো অমঙ্গল নয়। মায়ের এই অতিরিক্ত রক্ষণশীল আচরণে অ্যান্ডিরাও বিরক্ত ছিল। অ্যান্ডি মাকে শান্তভাবে বাঁচার অনুরোধ করলে স্ত্রী রেগে নিজের ঘরে চলে যায়। পরে ডিনা মায়ের রাগ ভাঙাতে 1 কাপ আদা চা নিয়ে যায়, যা স্ত্রীর খুব প্রিয় ছিল। সে মাকে সান্ত্বনা দিয়ে বলে যে দাদু দিদা একদম ঠিক আছে। পরের দৃশ্যে দেখা যায় স্ত্রী তার বাবা মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দরজায় কড়া নাড়লেও কেউ সাড়া দেয় না, তবে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভেতরের টেবিলে গরম চা এবং ইন্দোনেশিয়ার বিখ্যাত নাস্তা রাখা ছিল, যা থেকে ধোঁয়া উঠছিল। স্ত্রী ঘাবড়ে যায়, কারণ তার বাবা মা খাবার এভাবে ফেলে রাখার মানুষ নন। মেঝেতে রক্ত দেখে সে আরো আতঙ্কিত হয় এবং একটি ঘরের দরজা খোলার শব্দ পায়। পাশের ঘর থেকে কেউ তাকে ডাকলে স্ত্রী তার মায়ের ঘরে যায়। সেখানে বিছানায় তার মার গলাকাটা মৃতদেহ পড়েছিল, আর তার বাবা পেছনের আলমারি থেকে বেরিয়ে আসছিলেন, যার মাথায় একটি কুড়াল গাঁথা ছিল। হঠাৎ স্ত্রীর মা তাকে টেনে ধরতেই স্ত্রীর ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটি একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু স্ত্রী ভালো করেই জানতো যে সে আগেও কালো জাদুর সাথে যুক্ত ছিল, তাই এই স্বপ্নগুলো যে সম্পূর্ণ মিথ্যা নয় তা সে বুঝতে পারছিল। পরের দিন অ্যান্ডি ও রানী হসপিটালে যায় এবং ডাক্তার পরীক্ষা করে জানান যে রানী 2 মাসের গর্ভবতী। তারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ফেরার পথে রানী অ্যান্ডিকে বলে স্ত্রী হয়তো এখনই নাতি নাতনির মুখ দেখতে চান না, তাই তিনি সন্তান নিতে বারণ করেছিলেন। অ্যান্ডি বলে যে এমন কিছু নয়, মাকে এই সুখবর দেওয়ার এটাই সঠিক সময়। রাস্তায় অ্যান্ডি এক অদ্ভুত পোশাক পরিহিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করে। বাড়ি ফেরার আগেই ডিনা ফোনে জানায় যে দাদুর ফোন এসেছিল এবং দিদার শরীর খুবই খারাপ, তাই তাদের এখনই সেখানে যেতে হবে। অ্যান্ডি অনুশোচনা করে যে মায়ের রাতের ভয়টি সত্য হলো কিনা। অ্যান্ডি ও রানী ডিনাকে রানীর প্রেগন্যান্সির কথা জানালে ডিনা বলে যে এখন মাকে এই খবর দেওয়ার সঠিক সময় নয়। স্ত্রী তার সন্তান ও পুত্রবধূকে নিয়ে নিজের বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে অ্যান্ডি তার খারাপ আচরণের জন্য মায়ের কাছে ক্ষমা চায়। ঠিক তখনই গাড়িতে রাখা সুরক্ষামূলক তাবিজটি নিচে পড়ে যায় এবং আরেকটি দাগ যুক্ত হয়ে সংখ্যা জোর অর্থাৎ 6 সংখ্যা হয়ে যায়। এর অর্থ ছিল তাদের উপরে বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। তারা সবাই দাদুর বাড়িতে পৌঁছালে দাদু তাদের সাদর অভ্যর্থনা জানান এবং দিদার তৈরি খাবার খেতে দেন। স্ত্রী তার মায়ের ফ্যাকাশে মুখ দেখে শরীরের খোঁজ নিলে দিদা জানান যে তিনি ঠিক আছেন। দাদু বলেন যে দিদা আসলে সবাইকে মিস করছিলেন, বিশেষ করে রানীকে। স্ত্রী দীর্ঘদিন দেখা করতে না আসার জন্য বাবা মার কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর স্ত্রী লক্ষ্য করে যে টেবিলে ঠিক সেই চা ও নাস্তা রাখা আছে যা সে স্বপ্নে দেখেছিল, তবে এবার খাবারগুলো ঠান্ডা এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। দাদু তখন বলেন যে তিনি স্টোর রুমে যাচ্ছেন। অ্যান্ডি ও রানী রান্নাঘরে গিয়ে দেখে যে সমস্ত খাবার পচে গেছে এবং দিদা একটি কাঁচা মুরগি না ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছেন, অথচ চুলার গ্যাস অন ছিল না। খাবারগুলো পোকামাকড়ে ভরে গিয়েছিল। ডিনা বুঝতে পারে যে দিদা হয়তো স্টোভ জ্বালাতে ভুলে গেছেন। স্ত্রী অনুতাপ করে যে তার আরো আগেই আসা উচিত ছিল। অ্যান্ডি দিদাকে রুমে নিয়ে যায় বিশ্রাম করার জন্য। রানী, ডিনা ও স্ত্রী মিলে রান্নাঘরের পচা খাবারগুলো ফেলার সিদ্ধান্ত নেয়। রুমের ভেতরে অ্যান্ডি যখন দিদাকে তার সেলাইয়ের কাজের কথা জিজ্ঞেস করে, তখন দিদা তাকে চিনতেই পারে না এবং জিজ্ঞেস করেন তুমি কে। অ্যান্ডি মনে করিয়ে দেয় যে সে তার নাতি। এদিকে রান্নাঘরের ফ্রিজ খুলতে পচা মাংসের গন্ধে রানীর বমি পেতে শুরু করে। স্ত্রী তাকে ফ্রিজের পচা মাংস পরিষ্কার করতে বলেন। তাদের মনে প্রশ্ন জাগে দাদু দিদার এত মাংস কি প্রয়োজন। ময়লা ফেলতে গিয়ে ডিনা একটি বিড়ালের ডাক শুনতে পায়, যা স্টোর রুম থেকে আসছিল। কৌতূহলবশত ডিনা সেখানে উকি দিলে দাদু অদ্ভুতভাবে তাকে আটকে দেন এবং বলেন যে ভেতরে অনেক নোংরা, তিনি নিজেই পরিষ্কার করে নেবেন। ভেতর থেকে মাংস কাটার মতো এক অদ্ভুত শব্দ আসছিল। রাতে খাবারের টেবিলে অ্যান্ডি তাদের ছোটবেলার লুকোচুরি খেলার স্মৃতি মনে করে হাসতে থাকে। ডিনা মজা করে জিজ্ঞেস করে যে দাদু দিদার কি সেসব মনে আছে। প্রথমে তারা চুপ থাকলেও হঠাৎ করেই তারা দুজনে অত্যন্ত ভয়াবহ ও বিকৃতভাবে জোরে জোরে হাসতে শুরু করে, যা সবাইকে স্তব্ধ করে দেয়। পরে স্ত্রী ডিনাকে জানায় যে সে দাদু দিদাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কারণ বার্ধক্যর কারণে সম্ভবত তাদের স্মৃতিভ্রম হয়েছে। মধ্যরাতে দেখা যায় ঘুমন্ত দাদু ও দিদা শূন্যে ভাসছেন, যা ছিল অত্যন্ত শিউরে ওঠার মতো দৃশ্য। ঠিক সেই সময় পানি খেতে ওঠা রানী দিদাকে ঘুমের মধ্যে হাঁটতে দেখে জিজ্ঞেস করে যে তিনি কোথায় যাচ্ছেন। দাদু এসে বলেন যে দিদার এই রোগ আছে এবং তিনি নিজেই দিদার খেয়াল রাখছেন। পরের দিন সকালে ডিনা তার বিড়ালটিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে স্ত্রী বাথরুমে একটি স্যানিটারি প্যাডে রক্ত দেখে চিন্তিত হয়ে পড়ে। সকালে রানী যখন চোখ খোলে, সে দেখে দিদা তার সামনে দাঁড়িয়ে আছেন। দিদা পরম স্নেহে তাকে বিশ্রাম নিতে বলেন।
যেন তিনি রানীর প্রেগন্যান্সির কথা জানতেন। ডিনা তার বিড়ালের জন্য মন খারাপ করলে শ্রী তাকে সান্ত্বনা দেয় এবং চাল নিয়ে আসতে বলেন। শ্রী ডিনাকে তার পিরিয়ডের কথা জিজ্ঞেস করলে ডিনা কথা এড়িয়ে গিয়ে বলে যে এটি হয়তো রানীর হতে পারে, কিন্তু ডিনা বা রানীর কারোরই পক্ষেই এই প্যাডটি ব্যবহার করা সম্ভব ছিল না। রানী তো গর্ভবতী ছিল, তাহলে প্যাডটি অবশ্যই দিদার ছিল। শ্রী বুঝতে পারে যে দিদার মধ্যে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে। অ্যান্ডি রানীকে একটু ঘুরে আনার পরিকল্পনা করে। এমন সময় শ্রী তার বাবাকে কুড়াল হাতে খালি পায়ে বাহিরে যেতে দেখে জিজ্ঞেস করে তিনি কোথায় যাচ্ছেন। দাদু জানান যে তিনি স্টোর রুম ঠিক করার জন্য জঙ্গল থেকে কাঠ কাটতে যাচ্ছেন। অ্যান্ডি সাথে যেতে চাইলে তিনি বারণ করেন। অ্যান্ডি রানীকে নিয়ে ঘুরতে বের হলে দিদা তাদের দুপুরের মধ্যেই ফিরে আসতে বলেন। দোকান থেকে ফেরার পথে ডিনা দাদুকে জঙ্গলের গভীরে যেতে দেখে তার পিছু নেয়, কিন্তু মাঝপথে আছাড় খেয়ে পড়ে যায়। সে যখন ওঠে দাদু ততক্ষণে গায়েব হয়ে গেছেন। এদিকে জঙ্গলে এক লেকের ধারে বসে অ্যান্ডি রানীর কাছে তার অতীতের সত্য প্রকাশ করে। রানী অ্যান্ডির বাবার মৃত্যুর আসল কারণ জানতে চাইলে অ্যান্ডি জানায় যে তার মা শ্রী আর তার ঘনিষ্ঠ দুইজন বন্ধু ছিল, লায়লা এবং হারমান, যিনি কিনা অ্যান্ডির বাবা। হারমান লায়লাকে ভালোবাসতো, কিন্তু শ্রীও হারমানকে পাওয়ার জন্য জার্ভো নামক এক সামানকে দিয়ে কালো জাদুর আশ্রয় নেয়। লায়লা গর্ভবতী হয়ে পড়া সত্ত্বেও শ্রী হারমানকে বিয়ে করে। 20 বছর পর লায়লা এবং তার মেয়ে হানুম প্রতিশোধ নিতে ফিরে আসে এবং কালো জাদুর মাধ্যমে প্রথমে হারমানকে হত্যা করে। সেই হামলায় অ্যান্ডি, শ্রী ও ডিনাও মরতে বসেছিল, কিন্তু অ্যান্ডি সবাইকে বাঁচায়। হানুম আসলে অ্যান্ডির সাথে ভালোবাসার নাটক করে প্রতারণা করেছিল। অবশেষে পরিবারকে বাঁচাতে অ্যান্ডি লায়লা ও হানুমকে আগুনে পুড়িয়ে মারে। কথা বলার সময় অ্যান্ডি লেকের ওপার থেকে এক অশুভ হাসির শব্দ শুনতে পাচ্ছিল, যা রানী শুনতে পায়নি। অ্যান্ডি সেখানে হানুমের অবয়ব দেখতে পায়, যা পরক্ষণে মিলিয়ে যায়। জঙ্গলের অন্য প্রান্তে ডিনা দাদুর সন্ধান পায়। সে দেখে দাদুর শরীরে কোনো পোশাক নেই, তিনি রক্তাক্ত অবস্থায় কিছু একটা কাটছেন। দাদু ঘুরে তাকাতেই ডিনা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে আসে। বাড়িতে শ্রী শুনতে পায় রান্নাঘরে তার মা বিড়বিড় করে বলছেন পূর্ণিমার রাতে মৃতেরা জেগে উঠবে। ডিনা সেখানে পৌঁছালে শ্রী তার মাকে জিজ্ঞেস করে তিনি কি করছেন। দিদা অত্যন্ত ভয়ানক হেসে দেখান যে ডিনার নিখোঁজ বিড়ালটিকে তিনি কেটে রান্না করছেন। তিনি বলেন আমি তোমাদের সবার জন্যই খাবার রান্না করছি, এবং সেখানেই দাঁড়িয়ে প্রস্রাব করে দেন। শ্রী তার মাকে বাথরুমে নিয়ে পরিষ্কার করার সময় তার পিঠে গভীর ক্ষত চিহ্ন দেখতে পায়। শ্রী কান্নায় ভেঙে পড়েন এবং প্রতিজ্ঞা করে যে সে তার বাবা মায়ের ভালো চিকিৎসা করাবে। সে তখনও ভাবছিল যে এটি কোনো ডিমেনশিয়ার লক্ষণ। ময়লা ফেলার সময় ডিনা দেখে দাদু হাতে কিছু একটা নিয়ে স্টোর রুমে যাচ্ছেন। ডিনা পিছু নিলে দাদু কুড়াল নিয়ে তাকে তাড়া করেন। ডিনা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর দাদু স্বাভাবিকভাবে ডিনাকে রাত জেগে থাকার কারণ জিজ্ঞেস করেন। ডিনা পানি খাওয়ার বাহানা করে চলে যায়। ডিনা লক্ষ্য করে স্টোর রুমের উপর তলায় একটি আলো জ্বলছে, অর্থাৎ সেখানে কেউ একজন লুকিয়ে আছে। সেই রাতে জাপানিজ ভাষায় একটি রহস্যময় গান শুনে রানীর ঘুম ভেঙে যায়। সে দেখে দিদা তার সামনে দাঁড়িয়ে তার পেটে হাত বুলাচ্ছেন। দিদা জানতেন যে রানী গর্ভবতী। পরের দিন সকালে ডিনা মাকে বোঝানোর চেষ্টা করে যে এটি কোনো সাধারণ ডিমেনশিয়া নয়, বরং কালো জাদু, কিন্তু শ্রী তার কথা বিশ্বাস করতে চায় না। অন্যদিকে রানী অ্যান্ডিকে বলে যে সে আর এখানে থাকবে না, কারণ দিদার আচরণ তাকে ভয় পাইয়ে দিচ্ছে। অ্যান্ডি তাকে আশ্বস্ত করে যে তারা দ্রুতই ফিরে যাবে। রানী এই সমস্ত কথা ডিনাকে জানিয়ে দেয়। কিছুক্ষণ পর শ্রী যখন বাগানে পানি দিচ্ছিল, তখন এক ব্যক্তি মসজিদের চাঁদার জন্য আসে। সে জানায় যে কিছুদিন আগেও সে এসেছিল, কিন্তু ঘরে কেউ ছিল না। অনেক সময় কড়া নাড়লেও কোনো সাড়া পায়নি। শ্রী অবাক হয়, কারণ তার বৃদ্ধ বাবা মা বাড়ি খালি রেখে কোথাও যাওয়ার মানুষ নন। শ্রী ঘরের ভেতর গিয়ে তার বাবা মাকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের কোথাও পাওয়া যায় না। ডিনা জানায় যে দাদু জঙ্গলের দিকে গেছেন। তখন শ্রী, অ্যান্ডি, ডিনা ও রানী সবাই মিলে জঙ্গলে দাদু দিদাকে খুঁজতে বের হয়। জঙ্গলে ডিনা তাদের সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে সে দাদুকে দেখেছিল। সেখানে তারা মাথা কাটা বেশ কয়েকটি ছাগলের মৃতদেহ দেখতে পায়, যা দেখে সবাই শিউরে ওঠে। ডিনা বলে যে এই সমস্ত কাজ দাদুই করেছেন। রানী এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে কিছুটা দূরে গিয়ে বমি করতে শুরু করে। ঠিক তখনই রানীর সামনে পার্ট 1-এর সেই জার্ভোর ভূত আবির্ভূত হয়। অ্যান্ডি সেখানে আসতেই ভূতটি অদৃশ্য হয়ে যায়। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে তারা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। শ্রী সিদ্ধান্ত নেয় যে সে পুলিশকে খবর দেবে। ঠিক তখনই ঘর থেকে গ্রামোফোন বাজার শব্দ আসে। তারা ভেতরে গিয়ে দেখে দাদু ও দিদা গান চালিয়ে নাচছেন এবং তাদের পায়ে কাদা লেগে আছে, অর্থাৎ তারা আসলেই জঙ্গলে গিয়েছিলেন এবং ডাক্তার দেখানোর ভয় এড়াতেই তারা হয়তো লুকিয়েছিলেন।
শ্রী তার মায়ের পা পরিষ্কার করার সময় জঙ্গলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে দিদা কোনো উত্তর না দিয়ে রানীর দিকে তাকিয়ে থাকেন। তিনি রানীর পেটের সন্তানের খোঁজ নেন। শ্রী জিজ্ঞেস করে তিনি কিভাবে রানীর প্রেগনেন্সির কথা জানলেন। দিদা বলেন একজন মায়ের অনুভূতি কখনোই ভুল হতে পারে না। অ্যান্ডি যখন প্রেগনেন্সির কথা স্বীকার করে শ্রী খুশি হওয়ার বদলে অত্যন্ত বিরক্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। রানী কাঁদতে শুরু করলে অ্যান্ডি তাকে সান্ত্বনা দেয়। ডিনা লক্ষ্য করে যে শ্রী একদৃষ্টিতে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। এদিকে বাথরুমে অ্যান্ডির সামনে পুনরায় হানুমের আত্মা হাজির হয়। সে উপহাস করে বলে যে অ্যান্ডির মা শ্রী এই সন্তানকে কখনোই মেনে নেবে না এবং এই কষ্ট তো কেবল শুরু। এক ভয়াবহ অট্টহাসির সাথে হানুম হাওয়া হয়ে যায় এবং অ্যান্ডি আতঙ্কিত অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে আসে। কিন্তু রুমে যাওয়ার সময় সে একটা শব্দ শুনতে পায়। যখন সে তার দাদা দিদার রুমে যায় তখন বিছানা খালি ছিল। এখন শেডের ভেতর থেকে আলো জ্বলছিল, যার নিচে টপ ফ্লোরেও জ্বলছিল। অ্যান্ডি কাছে গিয়ে শুনে যে দুইজনে বারবার একই কথা রিপিট করছে, পূর্ণিমার রাতে মৃতরা জেগে উঠবে। দরজা না খোলায় সে বাহিরে থেকে উকি দিয়ে দেখে যে দুজনেই অদ্ভুত আচরণ করছে, আর ঠিক পরের মুহূর্তেই তারা কাঁচা মাংস খাওয়া শুরু করে দেয়। আর এটা দেখে অ্যান্ডি ভয় পেয়ে আবার নিজের রুমে ফিরে যায়। অর্থাৎ যা কিছু ঘটছিল তা ছিল খুবই বিপজ্জনক। অন্যদিকে শ্রী দেখে যে তার রুমের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। সে যখন চেক করতে যায় তখন সে তার মৃত স্বামী হারমানকে দেখতে পায়। হারমান তাকে দোষী সাব্যস্ত করে বলে যে আজ যা কিছু হচ্ছে তার জন্য একমাত্র শ্রীই দায়ী। কিন্তু তার বদলে লায়লার ভয়ানক হাসির আওয়াজের প্রতিধ্বনি হতে শুরু করে এবং শ্রী চিৎকার করে ওঠে, কারণ সেখানে লায়লাও ছিল। এবার পরের দিন সকালে দাদা দিদা রান্নাঘরে যায়, কিন্তু তারা সম্পূর্ণ কাজ অস্বাভাবিকভাবে খুব দ্রুতভাবে করছিল, যেন তাদের কোনো তাড়া আছে। আর এবার তারা খাবারও মোটামুটি ঠিকঠাকই বানাচ্ছিল। এর পরের দিন সকালে যখন ডিনার ঘুম ভাঙে তখন সে শ্রীর লেখা একটি চিঠি পায়, যার মধ্যে উল্লেখ ছিল যে সে একটি জরুরি কাজে অ্যান্ডির গাড়ি নিয়ে বাহিরে যাচ্ছে। কিছুক্ষণ পর অ্যান্ড্রি এসে জানায় যে তার গাড়িটি নিখোঁজ এবং সে রানীকে সেখান থেকে নিয়ে যেতে চেয়েছিল। সে জিজ্ঞেস করে যে মা কোথায়। সে বলে যে সে আজই সবাইকে নিয়ে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিল। তখন ডিনা তাকে স্ত্রীর সেই চিঠিটা দেখায়। অন্যদিকে স্ত্রী গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল এবং তার নাক দিয়ে কালো রঙের রক্ত ঝরছিল, অর্থাৎ তার উপর কালো জাদুর বা অন্য কোনো কিছুর প্রভাব কাজ করছিল। এবার তখনই রানী অ্যান্ডি আর ডিনাকে জানায় যে যখন সে জঙ্গলে বমি করছিল তখন সে তার সামনে লম্বা জোব্বা পরা এক রহস্যময় লোককে দেখেছিল। অ্যান্ডি আর ডিনা এটা শোনার পরপরই বুঝে যায় যে সে অন্য কেউ নয়, বরং জার্ভো ছিল, অর্থাৎ জার্ভো ফিরে এসেছে। ডিনা বলে যে জার্ভোর তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তো লায়লা তাকে আবারও জীবিত করে তুলেছে। তখন অ্যান্ড্রু জানায় যে সেও একটি কথা লুকিয়েছিল। ইদানিং সে হানিউমের ভূত দেখতে পাচ্ছে, অর্থাৎ লায়লা বা হানিউমের মধ্যে কেউ একজন জীবিত ছিল। তখনই দরজা খুলে তাদের দিদা এসে জিজ্ঞেস করে সবাই কি জেগে আছে। সে জানায় যে সে সবার জন্য স্পেশাল খাবার রান্না করেছে এবং সবাইকে বাহিরে আসার জন্য বলে। এবার তখনই আমরা দেখতে পাই যে শ্রী আসলে গাড়ি চালিয়ে সামান কি রোজোর কাছে পৌঁছে গেছে। সে তাকে তার পুত্রবধূর প্রেগনেন্সির কথা জানায় এবং তাদের উপরে পড়া বিপদের কথাও জানায়। কি রোজো তাকে বোঝায় যে শয়তান এত সহজে পিছু ছাড়ে না। শ্রী হাত জোর করে তাকে অনুরোধ করে শাস্তি যেন তাকেই দেওয়া হয়, কিন্তু তার পরিবারকে যেন বাঁচানো হয়। এবার কি রোজো বলে যে শ্রীর বাড়ির ভেতরে তো এতগুলো রক্ষা কবচ লাগানো ছিল, তাহলে তার বাড়ির ভেতরে শয়তান কিভাবে প্রবেশ করতে পারে। এরা নিজেদের প্রোটেক্টিভ শিল্ডের বাড়িটি ছেড়ে শ্রীর বাবা মায়ের বাড়িতে থাকছে। সে তখনই সতর্ক করে যে শয়তান তাদের সঙ্গে অনেক বড় প্রতারণা করেছে, অর্থাৎ সেখানে ডেকে নেওয়াটা ছিল শয়তানেরই একটি চাল। বাড়িতে এখন অ্যান্ডি আর ডিনাও বুঝতে পারে যে তারা অনেক বড় বিপদের মধ্যে আছে। এরা খাবার খাচ্ছিল যা দেখতে একদমই নরমালি লাগছিল, আর এখানে দাদু দিদা অদ্ভুত একটা হাসি হাসছিল। যাই হোক, অ্যান্ডি ডিনা আর রানীকে একসাথে থাকার কথা বলে নিজের শেডের দিকে রওনা হয়, শেষ পর্যন্ত সেখানে কি আছে তা চেক করার জন্য। আর ডিনা দাদুর রুম চেক করতে চলে যায়। অন্যদিকে অ্যান্ডি স্টোর রুমের তালা ভাঙার চেষ্টা করছিল। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে দিদা রানীকে বারবার ডাকছিল যেন সে রান্নাঘর থেকে বাহিরে এসে তার সঙ্গে বসে একটু সময় কাটায়। সে তাকে নিজের সঙ্গে থাকার জন্য বারবার বলতে থাকে। এই কথা শুনে রানী ভয়ে কাঁপতে থাকে। যাই হোক, অ্যান্ডি তালা ভাঙতে ব্যর্থ হয় এবং ভেতরে যাওয়ার জন্য অন্য একটি রাস্তা খুঁজতে থাকে। এখন রানী ভয় পেতে পেতে দাদু দিদার কাছে পৌঁছায় এবং তারা তাকে একটি চেয়ারে বসিয়ে দেয়। এরপর দুজনেই তার সঙ্গে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা তার কানের কাছে এসে কিছু বলার চেষ্টা করে। এখন কি রোজো শ্রীকে জানায় যে
শয়তানরা জানতো স্ত্রীর বাড়ির প্রোটেকশন শিল্ড ভাঙা অসম্ভব, তাই তারা তার পরিবারকে জালে ফেলার জন্য এবং বাড়ি থেকে বের করার জন্য অসুস্থতার পুরো একটা নাটক সাজিয়েছিল। এই বলে কিরোজো একটি আয়নার উপরে জল ধরে মন্ত্রপুত জপ করতে শুরু করে। ঠিক সেই সময় অ্যান্ডি স্টোর রুমের ভেতরে ঢুকতে সক্ষম হয় এবং ভেতরে সে 4টি কাটা ছাগলের মাথা এবং 4টি ব্ল্যাক ম্যাজিক ডল পায়, যেগুলোর উপরে অন্য কারো নয় বরং স্ত্রীর পুরো পরিবারের ছবি ছিল, যার মধ্যে রানীও ছিল। ওদিকে কিরোজো মন্ত্রের প্রভাবে আয়নার জল খুব দ্রুত ফুটতে শুরু করেছিল এবং স্ত্রী হঠাৎ রক্ত বমি করতে শুরু করে। তখনই আয়নায় জার্ভোর চেহারা ভেসে ওঠে। জার্ভো হেসে বলে যে স্ত্রী নিজের ভাগ্য থেকে কখনো বাঁচতে পারবে না এবং শয়তানের সঙ্গে করা ওয়াদা তাকে পূরণ করতেই হবে, আর শয়তান তাকে সব জায়গায় খুঁজে বের করবে। হঠাৎ করেই সেই আয়নাটি ভেঙে যায় এবং তার একটি টুকরো রোজোর চোখে গিয়ে ঢুকে পড়ে। এখন কিরোজো তাড়াতাড়ি একটি জিনিস স্ত্রীর হাতে গুজে দেয় এবং তার কানে কিছু জরুরি কথা বলার চেষ্টা করে। সে তাকে একটি ছুরি দিয়েছিল, পাশাপাশি একটি পুটলিও দিয়েছিল, যার মধ্যে কিছু স্পেশাল কিছু ছিল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে জোরে ছিটকে গিয়ে দূরে পড়ে যায় এবং কিরোজোর এই বেদনাদায়ক অবস্থা দেখে স্ত্রী পুরোপুরি ভেঙে পড়ে ও কাঁদতে শুরু করে, অর্থাৎ কিরোজো শেষ হয়ে গেলেন। তখনই আমরা দেখতে পাই যে বাড়িতে ডিনা তার দাদু দিদার বিছানার নিচে লকেট খুঁজে পায়। অন্যদিকে অ্যান্ডি তাদের দুজনের আসল লাশ খুঁজে পায়, অর্থাৎ ফ্রি আগে যে স্বপ্নটা দেখেছিল তা একদম সত্যি ছিল। সেই সময় তার দাদু দিদাকে শেষ করে দেওয়া হয়েছিল এবং এতক্ষণ এখানে যারা ছিল তারা হয়তো জিন অথবা তাদের আত্মা ছিল, যাদের কন্ট্রোল করা হচ্ছিল। পাশাপাশি ডিনা এটাও খেয়াল করে যে ক্যালেন্ডারে 30 তারিখ মার্ক করে গেরবাং সুকুমা অর্থাৎ স্পিরিট গেট লেখা আছে। তখনই পেছন থেকে কেউ ডিনার উপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে রানী দাদু দিদার আসল রূপ দেখতে পায়, দিদার মাথা কেটে নিচে পড়ে যাওয়া। এটা দেখে রানী ভয় পেয়ে পালিয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার ছিল যে সেখানে দিদার কাটা মাথাই তার সঙ্গে কথা বলছিল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সবকিছু গায়েব হয়ে যায়। এই সুযোগের ফায়দা তুলে হানিয়ম রানীকেও অজ্ঞান করে দেয়। এরপর অ্যান্ডির সামনে এসে সে জানায় যে সে মারা যায়নি, তার মায়ের বিশ্বস্ত চাকর সলিম তার জীবন বাঁচিয়েছিল। অর্থাৎ শেষে যে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল সে সলিম ছিল, আর সেখানে যে জীবিত ছিল সে ছিল হানুম। কিন্তু পোড়া ক্ষতগুলো আজও তাকে তার অতীত এবং স্ত্রীর পরিবারের বৃদ্ধের ঘৃণার কথা মনে করিয়ে দেয়। যখনই হানিয়ম রানীর প্রেগনেন্সির কথা জানতে পেরেছিল, অর্থাৎ যখন এরা দুজনেই হাসপাতালে গিয়েছিল, সে কসম খেয়েছিল যে অ্যান্ডির পরিবারকে সে কখনোই শান্তিতে থাকতে দিবে না। হানিয়ম জানায় যে সলিম তাকে প্রতিশোধ ছেড়ে দেওয়ার জন্য বুঝিয়েছিল, কিন্তু যখন সে পুলিশকে জানানোর হুমকি দেয় তখন হানুম তাকেও নির্মমভাবে শেষ করে দেয় এবং তার হৃৎপিণ্ড বের করে খেয়ে নেয়। অর্থাৎ সে একটি আচার বা রিচুয়াল সম্পূর্ণ করে। আর সে হৃৎপিণ্ড এই কারণেই খেয়েছিল কারণ সে একটি অত্যন্ত ভয়ানক রিচুয়াল করে শেষ হয়ে যাওয়া সামান জার্ভোকে কালো জাদু দিয়ে জীবিত করে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল। জার্ভো জানিয়েছিল যে স্ত্রীর বাড়িটি একটি পাওয়ারফুল প্রোটেক্টিভ শিল্ড দিয়ে ঘেরা রয়েছে, যার জন্য সে স্ত্রীকে সাব্বাসী দেয়। আর তাই হানুম অ্যান্ডি আর রানীর অনাগত সন্তানকে তার পরবর্তী টার্গেট বানিয়ে নেয়। এখানে হানুম আগেই জার্ভোর আত্মাকে জানিয়ে দিয়েছিল যে রানী প্রেগনেন্ট, তাহলে কি ছোট বাচ্চা চলবে? যার কারণে এখানে জার্ভো খুব খুশি হয়ে যায়, কারণ সে এভিল বা শয়তান হয়ে গিয়েছিল। এখন পূর্ণিমার রাতে জার্ভো আত্মাদের দরজা খোলার এবং মৃতদের জাগানোর শয়তানি চ্যান্টিং পড়তে শুরু করে। আর আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হানুম এসে স্ত্রীর বাবা মাকে নির্মমভাবে শেষ করে দিয়েছিল। আর অ্যান্ডি যখন এর কারণ জিজ্ঞেস করে তখন হানুম হেসে বলে যে সে তার পুরো পরিবারকে একসঙ্গে তোরপাতে তোরপাতে শেষ করতে চায়। আর তখনই জার্ভো অ্যান্ডিকে অজ্ঞান করে দেয়। এখন স্ত্রী যখন রাতে বাড়ি ফিরে আসে সে সবাইকে নিখোঁজ পায়, আর স্পিড গেটের সেই ডেটটি দেখে সে তাদের খুঁজতে বের হয়। অন্যদিকে হানুম সবাইকে কবরস্থানে বেঁধে পূর্ণিমার রাতে স্পিড গেট খোলার প্রস্তুতি নিচ্ছিল। তার আসল উদ্দেশ্য ছিল রানীর অনাগত সন্তানের বলি দিয়ে নিজের মা লায়লাকে নরক থেকে ফিরিয়ে আনা, আর সেই রিচুয়াল পূরণ করার জন্য তার সঙ্গে একটি মোষের বলি দিতে যাচ্ছিল। এখন অ্যান্ডি যখন রানীর বাচ্চার জীবন ভিক্ষা চায় তখন জার্ভো এক বড় সত্য ফাঁস করে। আর এখন এখানে খুলে এই মুভির একটি অত্যন্ত বিপজ্জনক আসল পাতা। স্ত্রী তার সাহায্যে বহু বছর আগে হারমানের সঙ্গে নিজের বিয়ে বাঁচানোর জন্য নিজের প্রথম সন্তানের বলি দেওয়ার ওয়াদা করেছিল শয়তানের সঙ্গে, কিন্তু পরে সে ওয়াদা করে যে সে তার প্রথম নাতি অথবা নাতনির বলি দেবে শয়তানকে। এখন আপনারা বুঝতে পারছেন যে স্ত্রী কেন আন্টিকে বলেছিল এখন সন্তান না নিতে। আর যখন সে জানতে পারে রানী প্রেগনেন্ট তখন সে ভয় পেয়ে গিয়েছিল, কারণ ভুলটা ছিল তার নিজেরই। হানুম বলে যে রানীর বাচ্চা এখন সেই বলির হকদার, আর সে যদি স্ত্রীর কাজে না আসে
তবে সে তার কাজে নিশ্চয়ই আসবে। কিন্তু অ্যান্ডি রেগে গিয়ে বলে যে সে যেন তার জীবন নিয়ে নেয়, কিন্তু তার স্ত্রীকে ছেড়ে দেয় এবং তার বাচ্চার যেন কোনো ক্ষতি না করে। কিন্তু হানুম মানা করে দেয়, কারণ তার মা লায়লাকে ফিরিয়ে আনার জন্য একটি নিষ্পাপ আত্মার প্রয়োজন ছিল, যা ছিল এই বাচ্চাটি, যে কিনা মাত্র 2.5 মাসের বা 2 মাসের ছিল। এখন জার্ভো স্পিরিট গেট খোলার জন্য চ্যান্টিং করতে শুরু করে এবং হানুম কালো জাদুর সাহায্যে রানীর পেট থেকে সেই বাচ্চাটিকে বের করে নেয়, যা ছিল অত্যন্ত একটি বিপজ্জনক দৃশ্য। রানী এখন যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং অ্যান্ডি নিরুপায় হয়ে সবকিছু দেখতে বাধ্য হয়। এখন রাগে অ্যান্ডি হানুমকে অভিশাপ দিতে থাকে, যেখানে একই মুহূর্তে জার্ভো একটি মোষের বলি চড়িয়ে দিয়েছিল, তার মাথা কেটে ফেলেছিল। তখনই শ্রী সেখানে পৌঁছে গিয়ে লুকিয়ে লুকিয়ে অ্যান্ডি আর ডিনাকে মুক্ত করে দেয় এবং নিজের পুরনো ভুলগুলোর জন্য ক্ষমা চায় যে সে জানে সবকিছু তার ভুল। কিন্তু তারা দুজনেই যেন চুপ থাকে। এরই মধ্যে স্পিরিট গেট খুলতে শুরু করে এবং লায়লা আবারও সেই মোষের ভেতর থেকে জীবিত হয়ে ওঠে। আর শ্রী নিজের উপরে কেরোসিন ঢেলে সবকিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জার্ভো তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে অ্যান্ডি আর ডিনাও তার সাথে মোকাবেলা করে, কিন্তু তার সামনে টিকে থাকতে পারে না, কারণ জার্ভোর শক্তি এখন অনেক বেড়ে গিয়েছিল। যাই হোক, একদম শেষে শ্রী কিরোজোর দেওয়া পুটলির ভেতর থেকে একটি পাউডার বাতাসে উড়িয়ে দেয়, যার ফলে জার্ভোর শক্তি অনেক দুর্বল হয়ে পড়ে। আর সে তখনই ছুরি দিয়ে জার্ভোকে স্ট্যাব করে দেয়, অর্থাৎ যেই ড্রাগারটি কিরোজো তাকে দিয়েছিল। এই ড্রাগারটি ছিল আত্মাদের শেষ করার জন্যই। আর তখনই জার্ভো খতম হয়ে যায়, তার এভিল স্পিরিটও শেষ হয়ে যায়। এখন শ্রী মশাল নেই স্পিরিট গেটের দিকে এগোতে থাকে। ডিনা আর অ্যান্ডি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শ্রী নিজের পাপের জন্য শেষবারের মতো ক্ষমা চেয়ে নিজেকে আগুন লাগিয়ে দেয় এবং লায়লাকে সাথে নিয়ে নরকের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেয়। অর্থাৎ যেসব মানুষ এই সবকিছু শুরু করেছিল তারা সবাই এখন শেষ হয়ে গেছে। হারমানও বাঁচেনি, লায়লাও বাঁচেনি এবং শ্রীও নয়। সে নিজের ভুলের জন্য নিজেকেই শাস্তি দিল। সে বুঝতে পেরেছিল যে তাকে নিজেকে শেষ করতে হবে, তবেই তার বাচ্চারা সুরক্ষিত থাকবে। এই সময়ের মধ্যে হানুম রেগে গিয়ে ডিনাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু এবার অ্যান্টি একটি পাথর নিয়ে তাকে চিরতরে খতম করে দেয়। আর শ্রীর কুরবানির সাথে স্পিরিট গেটও সব সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং শয়তানি চক্রও ভেঙে গিয়েছিল। অর্থাৎ না হানুম বাঁচল, না লায়লা, না শ্রী, আর জার্ভোর এভিল স্পিরিটও শেষ হয়ে গেল। যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে অ্যান্ডি, ডিনা আর রানী এই অভিশপ্ত বাড়ি এবং নিজেদের অন্ধকার অতীতকে পেছনে ফেলে গাড়িতে বসে একটি নতুন জীবন শুরু করার জন্য রওনা হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িতে দূরে দাঁড়িয়ে থাকা স্ত্রী এবং হারমানের আত্মারা নিজেদের বাচ্চাদের সুরক্ষিত এবং মুক্ত দেখে হাসছে। আর তারা খুশি ছিল এই কারণে যে তাদের পাপের শাস্তি অবশেষে তাদের বাচ্চাদের ভোগ করতে হবে না। আর এর সাথে সাথে কাফির পার্ট 2 মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটিই ছিল কাফির পার্ট 2 অর্থাৎ দ্য স্পিরিট গেট সিনেমার কাহিনী। আশা করি আপনাদের এই সিনেমার কাহিনীটি পছন্দ হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।